আমার শ্রেণী ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম দীপাস টিচিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য জীবমণ্ডল অর্থাৎ তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির যে লাস্ট চ্যাপ্টার, আমি যে লং কোশ্চেনের ক্লাসগুলো তোমাদের করছি সেখানে ইনসিটু সংরক্ষণ চলছে। এক্সিটু সংরক্ষণ হলে জীবমণ্ডলের চ্যাপ্টারটাও শেষ হবে এবং সঙ্গে শেষ হবে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ফলে অলরেডি যারা চ্যানেলে আছো তারা তো সমস্তটাই জানো, যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। শুধুমাত্র ক্লাস নয়, পিডিএফ পাওয়া এছাড়াও তোমাদের যে কোনো সরকারি নোটিফিকেশন এলে আমার চ্যানেলের মারফত আমি তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আজকে এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 36টি আছে, আমার মনে হয় না 36টা কোশ্চেন একটা ক্লাসে কভার করতে পারবো। যদি সেরকম না হয়, মানে একটা ক্লাসে যদি 36 কোশ্চেন না হয়, তখন আমি দুটো পার্টে ভাগ করে দেবো। তাই আজকের ক্লাসটা দেখবে এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? আমরা জানি বিভিন্ন জীবের সমাবেশ, সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। আমি এর আগে তোমাদেরকে যে ক্লাস একটা দিয়েছি সেখানে 5 নম্বরের প্রশ্ন একদম উদাহরণ সহ কোশ্চেন, মডেল কোশ্চেন সঙ্গে মডেল অ্যান্সার দিয়ে সেখানে কোথায় ছবি লাগবে কোথায় না লাগবে সমস্তটা আলোচনা করেছি। অবশ্যই ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য যা যা ক্লাস যাচ্ছে তোমরা কিন্তু খুব মন দিয়ে একবার শুনলে তোমরা নিজেরাই বলো আমার নোট খুব তোমাদের সহজ লাগে। ফলে আশা করব এখানে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক ভাবে উত্তর করে আসতে পারবে। তাহলে বিভিন্ন প্রকার জীবের সমাবেশ হচ্ছে জীব বৈচিত্র্য, অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী একই প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্নতা থাকে। তোমাদেরকে বললাম যে মানুষের যে এটা জিনগত বৈচিত্র্যে বলা আছে যে মানুষের যে 4 রকমের ব্লাড গ্রুপ, তার আবার পজিটিভ নেগেটিভ মোট 8 গ্রুপের। এই একই প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্নতা, আবার একত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্নতা এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতা, এই সমস্ত মিলিয়ে হলো জীব বৈচিত্র্য। এরপরে প্রজাতি কি? স্পেসিস। অবশ্যই ইংলিশ গুলো দেখে নিবে। বাস্তুতন্ত্রে একই জিনগত বৈশিষ্ট্যযুক্ত জীবগুলিকে একত্রে বলা হয় প্রজাতি। এটা আগের ক্লাসেও বলেছি, এক্ষুনি বললাম যে জিনগত বৈশিষ্ট্য একই এইরকম জীবগুলিকে একত্রে বলা হয় প্রজাতি। এরপরে চলে যাব 3-এর দাগে। মেগা জীব বৈচিত্র্য কি? মেগা জীব বৈচিত্র্য পৃথিবীর সর্বত্র জীব বৈচিত্র্য সমভাবে বণ্টিত নয়, কোথাও বেশি আবার কোথাও কম। স্বল্প পরিসর স্থানে যখন সর্বাধিক জীব প্রজাতির কেন্দ্রীভবন হয় তখন তাকে মেগা জীব বৈচিত্র্য বা অতি জীব বৈচিত্র্য বলা হয়। যে সকল দেশে পৃথিবীতে প্রাপ্ত মোট জীব প্রজাতির অধিকাংশেরই কেন্দ্রীভবন ঘটে তাকে মেগা জীব বৈচিত্র্যের দেশ বলা হয়। এরকম ভাবে ভারত একটি উল্লেখযোগ্য মেগা জীব বৈচিত্র্য সম্পন্ন দেশ। উদ্ভাবক 1988 সালে অনুষ্ঠিত জীব বৈচিত্র্য সংক্রান্ত এক সম্মেলনে স্মিথসোনিয়ান সর্বপ্রথম মেগা জীব বৈচিত্র্যটি, এই যে শব্দটি, এটি ব্যবহার করেন। গার্হস্থ্য জীব বৈচিত্র্য কি? কোন নির্দিষ্ট অঞ্চলে গৃহপালিত প্রাণী ও উদ্ভিদ সমূহের কৃত্রিম বৈচিত্র্যকে গার্হস্থ্য জীব বৈচিত্র্য বলে। প্রজাতি সমৃদ্ধি কি? এগুলো এক লাইনে করলেই হবে। এইগুলো যেগুলো দেখবে এক লাইনের, এগুলো সচরাচর পরীক্ষার কোশ্চেনে 2 নম্বরের জন্য আসবে না। তবে হ্যাঁ, এইটা কিন্তু এক লাইনে উত্তর লিখলেও তুমি 2-এ 2ই পাবে যদি আসে। এজ এফেক্ট তো ভীষণ গুরুত্বপূর্ণ, যেভাবে লেখা আছে 1.5 লাইনের মধ্যে এইটুকু লিখলেই তুমি 2-তে 2 পাবে। প্রজাতি সমৃদ্ধি কি? কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে প্রজাতির মোট সংখ্যা হচ্ছে প্রজাতি সমৃদ্ধি। এজ এফেক্ট পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলের জীব বৈচিত্র্যকে এজ এফেক্ট বলে। জিন কি? ডিএনএ দ্বারা গঠিত জীবের বংশগতির ধারক ও বাহক হলো জিন। কমিউনিটি কি? নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবের সংখ্যার সমষ্টি যারা একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে বসবাস করে তাদেরকে বলা হয় কমিউনিটি। পয়েন্ট বৈচিত্র্য কোন একটি নির্দিষ্ট অতি ক্ষুদ্রতর অঞ্চলের বা খুবই ছোট স্থানের জীব বৈচিত্র্যকে পয়েন্ট জীব বৈচিত্র্য বলে। অন্ধকার বৈচিত্র্য কি? কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রজাতির বেঁচে থাকা ও বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ থাকলেও সেখানে কোনো কারণে বাস্তবে, তাহলে সেখানে বেঁচে থাকা বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ আছে কিন্তু সেখানে কোনো কারণে বাস্তবে তাদের দেখা যাচ্ছে না, এই ধরনের যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তাকে বলে অন্ধকার বৈচিত্র্য। অ্যাজোইক যুগ কি? পৃথিবী সৃষ্টির প্রথম 100 কোটি বছরে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, সেই সময়কালকে বলা হয় অ্যাজোইক যুগ। জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য তোমরা লং কোশ্চেনেও পড়েছো, 3 নম্বরের প্রশ্নও আসতে পারে। এখানে দেখবে তোমাদের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য করে আমি তো জিনগত বৈচিত্র্যেরই আলাদা একটা লং ভিডিওর ক্লাস করেছি।
কোন নির্দিষ্ট জীব প্রজাতির মধ্যে জিনগত পার্থক্যের বিচারের জীববৈচিত্র্য হলো জিনগত বৈচিত্র্য। যেমন বর্তমানে মানুষের জিনগত বৈচিত্র্য প্রায় 35,000 থেকে 45,000 এবং সারা বিশ্বে প্রায় 32 থেকে 50,000 ধরনের ধান দেখা যায়। তাহলে ধান একটা ফসল, খাদ্য ফসল, তার কত ধরনের প্রজাতি দেখা যায় দেখো, বিশ্বে প্রায় 32 থেকে 50,000 ধরনের ধান দেখা যায়। এবং মানুষ যে একটা জীব গোষ্ঠীর মধ্যে মানুষ একটা সম্প্রদায়, তার জিনগত বৈচিত্র্য প্রায় 35,000 থেকে 45,000। প্রজাতিগত বৈচিত্র্য, স্পেসিস ডাইভার্সিটি, ইংরেজি স্পেসিস কথাটির অর্থ সমবৈশিষ্ট্য বা সমক্রোমোজোম যুক্ত একক জিনগঠিত উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠী। নির্দিষ্ট গুণসম্পন্ন জীবগুলোকে প্রজাতি বলে। এর যদি সংজ্ঞা দেখি, অর্থ তো বললাম স্পেসিস কথার অর্থ কি। সংজ্ঞা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক অঞ্চলে সকল প্রকার উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে প্রজাতি বৈচিত্র্য বলে। এর উদাহরণ হচ্ছে রাজ্য, পর্ব থেকে শ্রেণী, শ্রেণী থেকে বর্গ থেকে গোত্র, গোত্র থেকে গণ, প্রজাতি, পপুলেশন, ব্যক্তি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটি কাকে বলে? এর অর্থ কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য না ইকোসিস্টেম ডাইভার্সিটি কথার অর্থ হলো ডাইভার্সিটি অফ লিভিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস উইদিন দ্য ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে জীবন্ত উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য বা বিভিন্নতা। একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদ হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা অর্থ। এবং সংজ্ঞা যদি দেখি, কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্র এবং সেই বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের যে বৈচিত্র্য দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। উদাহরণ বায়োম, সেখান থেকে জীব ভৌগোলিক অঞ্চল, ল্যান্ডস্কেপ, বাস্তুতন্ত্র, বাসস্থান, নিচ, পপুলেশন। বিপন্ন প্রজাতি, এন্ডেঞ্জার্ড স্পেসিস কাকে বলে? যেসব জীব প্রজাতির জীবদের 70% বিগত 10 বছরে অবলুপ্ত এবং ভবিষ্যতে আগামী 20 বছরের মধ্যে উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা গ্রহণ না করলে সম্পূর্ণ বিলুপ্তির সম্ভাবনা রয়েছে এবং যাদের সদস্য সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, তখন সেই প্রজাতিকে বলা হয় কি? বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পেসিস। উদাহরণ যেমন উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা, কলসপত্রী, এগুলো যদি সুরক্ষার ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এগুলো ক্রমাগত বিলুপ্তির পথে চলে যাবে। পশুদের মধ্যে কস্তুরী মৃগ, বন্য গাধা, একশৃঙ্গ গন্ডার, পাখির মধ্যে ধনেশ, ময়ূর, সরীসৃপের মধ্যে মেছক কুমির, এগুলো কিন্তু বিপন্ন প্রজাতির মধ্যে পড়ছে। বিলুপ্ত প্রজাতি, এক্সটিংক্ট স্পেসিস কাকে বলে? যেসব জীব প্রজাতির সদস্যদের তার নিজস্ব বাসভূমিতে 50 বছর দেখা যায়নি বা অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বা ওই প্রজাতি তার কোনো বংশধর না রেখে মারা যায়, তখন সেই প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে। মরিশাস দ্বীপের ডোডো পাখি বিলুপ্ত প্রজাতি। বিরল প্রজাতি, রেয়ার স্পেসিস কাকে বলে? যে জীব প্রজাতির সংখ্যা খুবই কম এবং পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, বর্তমানে বিপন্ন না হলেও ভবিষ্যতে তার বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে বিরল প্রজাতি বলে। উদাহরণ উদ্ভিদের মধ্যে সালভিয়া স্যাক্সিকোলা, প্রাণীদের মধ্যে ঘড়িয়াল আর মরু বিড়াল। 18 দাগে বিপদাপন্ন প্রজাতি, ভালনারেবল স্পেসিস কাকে বলে? যেসব প্রজাতির জীব সংখ্যা সর্বত্র অত্যন্ত দ্রুত হারে ক্রমহ্রাসমান এবং বিপন্নতার কারণগুলি বজায় থাকলে ভবিষ্যতে বিপন্ন প্রজাতিতে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদের বিপদাপন্ন প্রজাতি বলে। যেমন শকুন, চড়াই, সোনালী হনুমান। তাহলে ভবিষ্যতে এগুলোর কিন্তু বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল, এরা বিপদাপন্ন। আমরা এখন দেখি এই আমাদের ইন্টারনেট কানেকশনের যুগে চড়াই পাখি প্রায় দেখাই যাচ্ছে না। একই রকম ভাবে শকুন, সোনালী হনুমান, এগুলো কিন্তু বিপদাপন্ন প্রজাতি বা ভালনারেবল স্পেসিস। একই রকম ভাবে এরপরে সংকটপূর্ণ প্রজাতি, এন্ডেমিক প্রজাতি, কিস্টোন প্রজাতি, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, ডেল্টা বৈচিত্র্য, ইকোট্যুরিজম, এরকম এক্স2 ইনসিটু সংরক্ষণ, ক্ল্যাড, জীববৈচিত্র্য হটস্পট, MAB কি, এইরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ 36 কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি 18টি, একটা ক্লাসের মধ্যে 18টি কোশ্চেন দিলাম তোমাদেরকে উত্তর সহ। অবশ্যই এটা ক্লাসটা চলার সময় তোমরা প্রত্যেকটা কিন্তু লিখে নেবে। এই ক্লাস চলার সময় যদি লিখে না নাও তাহলে কিন্তু কোনোদিনই তোমাদের নোট রেডি থাকবে না, সেক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু তোমরাই বিপদে পড়বে। তাই আবারও বলছি, 2 নম্বরের প্রশ্ন আমাকে লিখে দিতে বলেছো, এগুলো কিন্তু PDF করা নেই, ফলে এগুলোর PDF তোমরা পাবে না। এগুলো কিন্তু ক্লাস চলাকালীন তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নগুলো একটু লিখে নিতে হবে। আবারও শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এতক্ষণে আমি আশা করতেই পারি।
আর যদি তোমার মতো তোমার বন্ধুদেরও কাজে লাগে, বন্ধুদের মাঝেও এটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।